তুমি আজ এত সকালে যে? আজম স্যারের ক্লাস আছে। স্যারের ক্লাসে গতদিন দেরি করে আসায় ঝাড়ি খেয়েছিলাম, এজন্য আজ তাড়াতাড়ি আসলাম। এত সকালে দু একজন ছেলে ছাড়া কোনো মেয়ে আসে না। ওপরে দেখলাম সজীব এসেছে। তুমি ওখানে যেও না। কেন স্যার? গাধীর মতো প্রশ্ন করো না রিদি। বাচ্চা খুকি নও তুমি। এত খোলামেলাভাবে বুঝিয়ে বলতে পারবো না। সেরকম সম্পর্কও নয় আমাদের। এটা একটা কোচিং সেন্টার। শীতকালের ভোরবেলা, কুয়াশা এখনও পুরোপুরি কাটেনি। ম্যাক্সিমাম মানুষ এখনও ঘুমে কাদা হয়ে আছে। সেখানে ওই ভেতরের বদ্ধ ক্লাসরুমে যে একটা ছেলের সাথে আধা ঘন্টার মতো বসে থাকা কতটা সমীচীন মনে করছো তুমি? ক্যান ইউ রিয়েলাইজ দিস? রিদি মাথা নুয়ে ফেলল, তারপর বলল, কিন্তু স্যার, সজীবের সাথে তো আমি রিকশায় এসেছি কোচিং পর্যন্ত, এতে তো কোনো অসুবিধা হয়নি। রিদি এক প্রকার মনের ওপর জোর দিয়ে কথাটা বলল, এমনভাবে বলল যেন বেয়াদবি না হয়ে যায়, কারণ শিক্ষকের কথার উপর কথা বলা বেয়াদবির শামিল। তবুও রিদি যথেষ্ট নরম গলায় বললেও আরবিন স্যার ঠিকই গম্ভীর স্বরে বলে উঠলেন, বেয়াদবি করছো আমার সাথে? রিদি দ্রুত গতিতে দু পাশে মাথা নাড়িয়ে চঞ্চল কণ্ঠে বলে, না স্যার, সরি স্যার, আর করব না। তর্ক করবে না কখনো। আমি পছন্দ করি না। দিদি আর কোনো কথা বলল না, স্যারের দিকে তাকালোও না। আরবিন স্যার পুনরায় বলে উঠলেন, আমি সামনের টঙের দোকানে যাচ্ছি চা খেতে। গেলে আসতে পারো। বাইরে কিছুটা সময় থেকে 7টার দিকে যখন সবাই আসবে তখন কোচিংয়ে যেয়ে বসো। রিদি অপ্রস্তুত হলো। আরবিন বুঝলেন কিছু একটা অসুবিধা হচ্ছে ওর, তাই আবারও বললেন, কি সমস্যা? স্যার, আপনি সিগারেট খাচ্ছেন তো? আমি সিগারেটের গন্ধ আর ধোঁয়া একদম সহ্য করতে পারি না। অসহ্য, উৎকট লাগে, নিঃশ্বাস আটকে আসে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে হাতের আঙ্গুলের ফাঁকে থাকা আধ পড়া সিগারেটটা ফ্লোরে ফেলে পায়ের রাবারের স্যান্ডেলের নিচে পিষতে পিষতে আরবিন বললেন, ব্র্যান্ডের দামি সিগারেট বুঝলে। পুরোটা শেষ না করে ফেলে দিলে পয়সা উসুল হয় না। তবে আজ তোমার জন্য ফেলে দিলাম। ছাত্রীর চেয়ে তো আর সিগারেট বেশি গুরুত্বপূর্ণ নয়। আরবিন স্যার আগে আগে নামতে লাগলেন, রিদি তার পেছনে পেছনে। নামতে নামতে রিদি বিড়বিড় করে বলল, কি কিপটামি রে বাবা! আবার বলেন ছাত্রীর চেয়ে সিগারেট নাকি গুরুত্বপূর্ণ নয়। এতক্ষণ পরে মনে হলো কথাটা। মনের কথা মনেই রেখে দিল রিদি, প্রকাশ করলো না। অবশ্য তা সে করতেও চায় না। এমন অনেক কথাই আছে যা আজীবন তার মনে থেকে গেছে, কখনো কণ্ঠনালী পেরিয়ে জিহ্বার আগায় এসে পৌঁছায়নি। আরবিন স্যারের মধ্যে কি যেন একটা ব্যাপার আছে, একটা পরিপূর্ণ অভিভাবক ধাঁচের। তিনি প্রতি মুহূর্তে শেখাতে আগ্রহী। জীবন নিয়ে তার খুব সচেতনতা। যখনই সুযোগ পান স্টুডেন্টদের কিছু না কিছু শেখান। আর এই দিকটা হৃদির ভীষণ পছন্দের। তার স্নেহসুলভ আচরণ, আরবিন স্যারের আকর্ষণ করার এক মোক্ষম ক্ষমতা রয়েছে যা আর সবার মধ্যে নেই। নামতে নামতে হঠাৎ হোঁচট খেয়ে সিঁড়ির ধাপে পড়ে গেল হৃদি। আরবিন স্যার সামনেই ছিলেন। পেছনে ঘুরে তাকালেন তিনি। শীতের সকালে পায়ে মোচড়টা ভালোই খেয়েছে হৃদি, ব্যথাও পেয়েছে বেশ। উঠে দাঁড়ানোর অবস্থায় নেই ও। আরবিন কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে থেকে তারপর বললেন, রিদি, ধীরে সুস্থে উঠে দাঁড়াও নিচে। পড়ে গিয়ে যতটা না বেশি ব্যথা পেয়েছে হৃদি, তার চেয়ে বেশি যেন আঘাত পেল আরবিন স্যারের কথায়। আচ্ছা, স্যার কি পারতো না হৃদিকে হাত ধরে টেনে তুলতে? ও যে ওঠার অবস্থায় নেই, এতটুকু কি উনি বুঝতে পারেননি, নাকি বুঝেও না বোঝার ভান করলেন? হাত ধরে টেনে তুললেই কি সমাজ তাদের ওপর কলঙ্ক লাগাতো? উত্তর আসে মোটেও নয়। তবু স্যার কেন এতটা কঠিন হচ্ছে হৃদির প্রতি? নাকি চিরকুট দেওয়ার বিষয়টা নিয়ে ক্ষোভ এখনো যায়নি, মনে পুষে রেখেছে? হৃদির দৃষ্টির ভাষা যেন মনের কথা প্রকাশ করলো।
আরবিন স্যার ওর চোখের দিকে তাকিয়ে বুঝে গেল ওর মন কি বলছে। তিনি কাঠখোট্টা গলায় বললেন, শোনো রিদি, এসব তো ছোটোখাটো ব্যাপার। জীবনে এমন অনেক পরিস্থিতির সম্মুখীন হবে যা তোমার নিজেকেই সামলাতে হবে। কেউ এগিয়ে আসবে না তোমাকে সাহায্য করতে, না তোমার আব্বা আম্মা আর না তো শিক্ষকরা। অবশ্যই সেরকম পরিস্থিতি নাও থাকতে পারে, এজন্য পরনির্ভরশীলতা ছাড়তে হবে তোমাকে। যতবার পড়ে যাবে ততবার নিজেই নিজের ঢাল আর সহযোগী হয়ে উঠে দাঁড়াবে। এইভাবে ধীরে ধীরে তুমি আত্মনির্ভরশীল হতে শিখবে। কিন্তু এখন থেকে যদি তোমার মাঝে সেই প্রচেষ্টা না আসে, তবে পরবর্তীতে ভোগান্তি কিন্তু তোমাকেই পোহাতে হবে। তোমার হাত চাইলে আমি ধরতে পারতাম, টেনে উঠাতে পারতাম, কিন্তু একবার এই অভ্যাস করিয়ে ছাড়লে পরবর্তীতে বারবার তুমি আমার হাত, এমনকি অনেকের হাতই আঁকড়ে ধরতে চাইবে, যা তোমার জন্য ক্ষতিকর। যখন আমরা থাকবো না তখন কি করবে? হৃদি নিশ্চল নীরব দৃষ্টিতে তাকিয়ে রইল আরবিন স্যারের দিকে। তিনি এক নাগারে বলেই চলছেন, হৃদি শুধু শুনে যাচ্ছে। আস্তে আস্তে ঠোঁট চেপে ধরল ও, চোখ বুজে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে পুনরায় স্যারের মুখের দিকে তাকালো। গুরুগম্ভীর অভিভাবক সমতুল্য ওই মুখে কোনো মিথ্যা আশ্বাস বাণী নেই, বরং রয়েছে দুনিয়ার জঘন্যতম সত্যি, যা মেনে নিতে সবারই কষ্ট হয়। সত্যি তো, হৃদি অন্যের উপর নির্ভরশীল বেশি। আরবিন স্যার শেষে যে কথাটা বললেন, আমার কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। রিয়েলিটি মেনে নাও তুমি। একদিন আমি বা আমরা হয়তো বা থাকবো না তোমার সাথে। হৃদি আর কিছু বলল না। ওর কানে একটাই কথা বাজতে লাগলো, একদিন আমি বা আমরা থাকবো না তোমার সাথে। স্যার, আমার গত 2 দিন যাবৎ পড়াশোনায় মন বসছে না। কারণটা কি? জানি না। সমস্যার কথা না বললে আমি বুঝবো কিভাবে রিদি? কি হয়েছে মনে, আমাকে বলতে পারো? আমি সত্যিই নিজেও জানি না স্যার, তবে বুঝতে পারছি আমার পড়াশোনা থেকে মনোযোগ সরে যাচ্ছে। আমি এই সমস্যা থেকে বের হতে চাই। টঙের ব্রেঞ্চে চায়ের কাপটা রেখে চিন্তিত মুখে হৃদির দিকে তাকালেন আরবিন স্যার। কপট ভেবে বললেন, তুমি কি অন্য কিছু নিয়ে ভাবছো ইদানিং? মানে পড়াশোনার বাইরে কিছু? না স্যার। হৃদি আরবিন স্যারের চোখে চোখ রেখে সরাসরি জবাব দিল। ওর বলার ভাষায় কোনো অস্পষ্টতা নেই, তাড়াহুড়া নেই, আর না আছে বাড়াবাড়ি। কিন্তু আরবিনের মুখের ভাব গতি দেখেই বোঝা যাচ্ছে জবাবটা তার পছন্দ হয়নি। হঠাৎই গম্ভীর স্বরে বলে উঠলেন, কোচিংয়ে যাও। হৃদি হতভম্ব হয়ে ছোট ছোট চোখে তাকালো আরবিনের দিকে। হঠাৎ কি হলো? বলা নেই কোয়া নেই, শান্ত একজন মানুষ অশান্ত হয়ে উঠল কেন? হৃদি তখনও উঠে দাঁড়ায়নি। দ্বিতীয়বার আরবিন স্যার প্রায় ধমকের সুরেই বললেন, যাচ্ছ না কেন? হৃদি উঠে দাঁড়ালো দ্রুত, কাঁধের ব্যাগ ঠিক করে চাদর জড়িয়ে ধরে উল্টো পথে হাঁটা ধরল। ওর যাওয়ার দিকে তাকিয়ে আরবিন ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন। বিড়বিড় করে বললেন, অ্যাপোক্যালিপস, সর্বনাশের আর কিছু বাকি নেই। হাউ রিডিকিউলাস। আব্বা, আমার পক্ষে এই শহরে থাকা আর সম্ভব নয়। আপনি আমাকে জোরাজোরি করবেন না দয়া করে। আমি নির্ধারিত সময়ের আগেই এখান থেকে যেতে চাইছি। ইকবাল জামাদার একটা বইয়ে চোখ রেখেছিল সবে। ছেলের কথা শুনে বই থেকে চোখ উঠালেন, ভ্রু কুঁচকে বললেন, কারণ? কারণটা আপনাকে বলতে পারছি না আব্বা, সরি। সব কথা আপনাকে বলা যায় না। ইকবাল জামাদার এবার উঠে দাঁড়ালেন, আরবিনের সামনাসামনি এসে বললেন, তুমি কি চাও আমাকে বলো তো? আই ওয়ান্ট টু ডু সামথিং ফর মাই কান্ট্রি, দ্যাটস ইট। বহুবার বলেছি আপনাকে। তাহলে নিজের জন্য কি করতে চাও? বাবার প্রশ্ন শুনে চোখ বুজে একটা নিঃশ্বাস ছেড়ে শান্ত হয়ে নিল আরবিন। তারপরই জবাব দিল, নিজের জন্য কিছু করতে চাই না, প্রয়োজন দেখছি না আপাতত। তোমার আব্বা আম্মা জন্য কিছু করতে চাও না? আব্বা, এমন দিন কখনোই আসেনি। আপনি আর আম্মা কিছু বলেছেন আমাকে আর আমি তা করিনি। সুতরাং এ ধরনের প্রশ্ন করাটা কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করছেন? ইকবাল জামাদার এবার কপট হাসলেন। তারপর আরবিনের কাঁধে হাত রেখে বললেন, এই তো বাজান, লাইনে আসলে। এতগুলো দিন আমি তোমাকে এই কথাটাই বলে বোঝানোর চেষ্টা করেছিলাম। তুমি আমাদের একমাত্র সন্তান, অথচ জীবনের অনেকটা সময় আমাদের তোমাকে ছাড়া কাটিয়ে দিতে হয়েছে।
এখন আবারও যখন আমাদের ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছো, তাহলে আমাদের একটা সন্তান সমতুল্য কাউকে বুঝিয়ে দিয়ে যাওয়া তোমার উচিত নয়? আরবিন তার আব্বার দিকে ভ্রু কুঁচকে তাকালো। মানুষটা যে কি বলতে চাইছেন তা বুঝতে ওর অসুবিধা হলো না, তবুও না বুঝার ভান করেই বলল, আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না আব্বা। তোমার কিছু বুঝতে হবে না এখন, শুধু সমর্থন দাও যে আমাদের জন্য তুমি কিছু করতে চাও কি না। জি আব্বা, কিন্তু হ্যাঁ অথবা না। আরবিন ঠোঁট চেপে নিজেকে শান্ত করলো। মন অস্থির হয়ে উঠছে বারবার। বুঝলো ফাঁদে পড়েছে। যথেষ্ট শান্ত থেকেও কাট কাট কণ্ঠে জবাব দিল। হ্যাঁ। ইকবাল জমাদার বললেন, ব্যাস, এইটুকুতেই চলবে। তুমি যথেষ্ট বড় হয়েছো, তোমার ওপর কিছু চাপিয়ে দেওয়া যায় না, কোনোদিন দিইও নি। কিন্তু এবার আমাদের একটু কঠোর হতে হবে, না হলে আগেও যেমন তুমি দেশের জন্য করে এসেছো, বাকিটা জীবনও তাই করবে, নিজের জন্য আর কিছুই করবে না। আমার সামনের দিনে করা কাজগুলোকে তুমি সন্তানের প্রতি একজন পিতার দায়বদ্ধতা ধরে নিতে পারো? ইকবাল জমাদার ঘর থেকে বেরোনোর সময় পেছন ঘুরে তাকিয়ে বললেন, তুমি চিন্তা করো না বাজান, তোমার জন্য কারো ভবিষ্যৎ নষ্ট হবে না, বরং তোমাকে যে পাবে তার 7 আঙ্গুল কপাল। এটা মনে রেখো, আমি এমন কিছুই করব না যাতে কারো ভবিষ্যৎ নষ্ট হয়, তবে একটা গাঁঠ বেঁধে দেব যে টানে তোমাকে আমাদের কাছে ফিরে আসতেই হবে বারবার। আব্বার কথা শুনে যা বোঝার বুঝে নিল আরবিন। চেয়ারে মাথা এলিয়ে দিয়ে বসলো। চোখ বুজে দাঁতে দাঁত চেপে বলল, এবার ওর মুখোমুখি হব কিভাবে আমি? ও ভাববে আমার মতামতেই এসব হচ্ছে। আজ শুক্রবার, অন্যদিন এই সময় বাজার সদাই করতে বের হন সোহরাব হোসেন, কিন্তু আজ তিনি বাসাতেই রয়ে গেছেন 11টা পর্যন্ত। রিদি পড়া কমপ্লিট করে নিচে আসতেই ওর আব্বুকে দেখতে পেয়ে অবাক হলো বেশ। এই অসময়ে কখনোই ওর আব্বু বাসায় থাকে না। এদিকে তানিয়া বেগম রান্নাঘরে রান্নার তাড়াও নেই। বেশ স্বাচ্ছন্দ্যেই তিনি বাসার মধ্যে ঘোরাফেরা করছেন, হাতে হাতে টুকটাক কাজ করছেন। দিদি এগিয়ে গিয়ে সোফায় ওর আব্বুর পাশে বসলো। সোহরাব হোসেন মেয়ের মাথায় হাত রাখলেন। একমাত্র মেয়ে তার বড্ড সাধনার। বিয়ের 5 বছরের মধ্যেও যখন তার আর তানিয়া বেগমের কোনো সন্তান হচ্ছিল না, তখন কতিপয় শুভাকাঙ্ক্ষীর মুখোশধারী বেশ কিছু আত্মীয় স্বজন একেবারে জেঁকে ধরেছিল আরেকটা বিয়ে করার জন্য। কিন্তু সোহরাব সাহেব আর তানিয়া বেগম ধৈর্য ধরেছিলেন। রবের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং ভরসা ছিল তাদের। এ কারণেই হয়তো আল্লাহ তাআলার রহমত বর্ষণ করেন তাদের উপরে। বিয়ের ঠিক 6 বছরের মাথায় তানিয়া বেগম অন্তঃসত্ত্বা হন। তাদের খুশি দেখে কে তখন? সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করেন তারা। তবুও এরপর যখন হৃদির জন্ম হয়, তখনও একদল আত্মীয় অভিনন্দন জানানোর বদলে হাই হুতাশ শুরু করে এই বলে যে, এতগুলো বছর পরে সন্তান হলো, তাও আবার কিনা মেয়ে। এই মেয়ে কি তোদের দেখবে? সারা জীবন থাকবে তোদের পাশে? ছেলে হলে না হয় কাজ হতো। কিন্তু সোহরাব সাহেব বরাবরই ভীষণ ধৈর্যশালী আর কঠোর ব্যক্তিত্বের মানুষ। আত্মীয়দের কথায় মোটেও কখনোই প্রভাবিত হয়নি তিনি। এমনকি পারলে তাদেরকে এড়িয়ে চলেন সব সময়। মাঝে মধ্যে মুখের উপর দু একটা কথা শুনিয়েও দিয়েছে কখনো সেখনো। তার স্ত্রী তানিয়া বেগম প্রথম প্রথম আত্মীয়দের কথায় একটু ভেঙে পড়লেও তাকে শান্ত করেন সোহরাব হোসেন। 2 হাতে আগলে নেন। আত্মীয়দের মুখের উপরে তিনি প্রায় চ্যালেঞ্জ করে বসেন, মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন তিনি। ছেলেরা যেমন তার বাবা মাকে দেখে তাদের মেয়েও তেমনই তাদের দেখবে, বরং বেশি দেখবে। এ কারণেই মেয়েকে নিয়ে এত সচেতন সোহরাব হোসেন। এক বিন্দু পরিমাণ আঁচ লাগতে দেন না মেয়ের উপর। তবে আহ্লাদও দেখান না, যতটুকু দরকার শাসন করেন, বাড়াবাড়ি রকমের নয়। হৃদিকে মাথায় হাত রেখে সোহরাব হোসেন বললেন, পড়াশোনা কেমন চলছে আম্মা? আলহামদুলিল্লাহ ভালোই আব্বু। আমার ইংরেজির বেসিকে একটু সমস্যা ছিল, গত কয়েকদিনে ঠিক হয়ে গেছে। তবে আইসিটিতে
একটু ঝামেলা আছে। আজম স্যার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন, ওটাতেও সমস্যা কেটে যাবে ইনশাল্লাহ। তুমি আজকে বাজারে যাওনি আপু? না আম্মা, কেন? আজকে আমাদের বাসায় রান্না হবে না। তোমার ইকবাল আঙ্কেলের বাড়ির ভাড়াটিয়া জুনেদ আঙ্কেল আসছে না, আমার বন্ধু, ওর 6 বছরের ছোট ছেলেরা সুন্নতের খাতনার অনুষ্ঠান বেশ বড় করে হচ্ছে। আমাদের দাওয়াত আছে আজ সেখানে। তোমাকে তো রাতেই বললাম, কিন্তু বাড়ি ফিরে দেখি তুমি ঘুমিয়ে পড়েছো। শোনো, দুপুর 12:30টার মধ্যে তৈরি থেকো। আমি জুম্মার নামাজ আদায় করে আসার পরে বেরোবো আমরা। আমাদের পৌঁছাতে প্রায় 2টা বেজে যাবে। সোহরাব হোসেন উঠে গেলেন। এখন বাইরে বেরোবেন তিনি। তানিয়া বেগম বললেন। ও তানি, শোনো। হ্যাঁ বলো। তানিয়া বেগম টেবিল গোছাচ্ছিলেন, স্বামীর ডাকে এগিয়ে আসেন তিনি। সোহরাব হোসেন বলেন। সেলুনে যাচ্ছে আমি, ফিরতে ঘন্টাখানিক সময় লাগবে। তুমি গরম পানি ফ্ল্যাক্সে করে রেখে দিও। আচ্ছা, তুমি তাড়াতাড়ি ফিরো। ঢাকার এক কোলাহল মুক্ত পড়ন্ত দুপুর। চারিপাশে কোনো তাড়াহুড়া নেই, আর না আছে চির পরিচিত গাড়ি ঘোড়ার ঝাঞ্ঝটটা। শুধু মাঝে মধ্যে শোনা যায় শীতের আগমনী বার্তার অতিথি পাখির কিচিরমিচির আওয়াজ। 4তলা বিল্ডিংয়ের 3য় তলায় আজ লোক সমাগমে ভর্তি। রিদি আর ওর আম্মা সোফায় বসেছিল। তানিয়া বেগম আলাপ করছিলেন এখানে আসা এক মেহমানের সাথে। রিদি মনোযোগী শ্রোতার মতো চুপচাপ শুনেছে তাদের কথা। মাঝে মধ্যেই চটপটে চাহনিতে ওর আব্বুকে খুঁজছে। মনে মনে বলছে, অনুষ্ঠান বাড়িতে এসে আব্বু উধাও হয়ে যাবে কোথায়। জমাদার ভিলার 4র্থ তলা, ইকবাল জমাদারের বাসস্থান। বসার ঘরে উপস্থিত আছেন শুধুমাত্র ইকবাল জমাদার আর সোহরাব হোসেন। সোহরাব হোসেন বসে আছেন ইকবাল জমাদারের সামনের সোফায়। ইকবাল জমাদার একটা চেয়ার টেনে এনে বসলেন। বোঝাই যাচ্ছে বেশ গম্ভীর গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলছে। বসার ঘরে তার সামনে চা নাস্তা পরিবেশন করা হচ্ছে। সোহরাব হোসেন চায়ের কাপে চুমুক দিয়ে ইকবাল জমাদারের দিকে তাকিয়ে বললেন। ইকবাল ভাই ফোনে বলেছিলেন কোনো জরুরি কথা আছে, কি কথা? আমি তো চেয়েছিলাম আগামী রবিবার বেশ আয়োজন করে আপনাদের বাসায় যাব। আগেও যদি কখনো যাওয়া হয়নি, কিন্তু যখন শুনলাম আপনি এখানে আসছেন, তাই ভাবলাম আজ এখানেই বরং আলোচনা হোক, যদিও নিয়মটা এরকম নয়। ইকবাল জমাদার কথাটুকু বলে থামলেন। সোহরাব হোসেন বোঝার চেষ্টা করলেন ইকবাল জমাদারের কথা, কিন্তু বুঝে উঠতে পারলেন না। তাই বেশ কৌতূহল নিয়ে প্রশ্ন করলেন। ইকবাল ভাই, আপনি কি বলতে চাইছেন? আমি ঠিক বুঝতে পারছি না। কিছু কি হয়েছে? কেন জরুরি বিষয়? ইকবাল জমাদার একটু কেশে নিলেন, তারপর সরাসরি মূল প্রসঙ্গে আসেন। ভাই সোহরাব, জরুরি বিষয় তো বটেই, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আপনার সঙ্গে কথা বলতেই চাইছি। সোহরাব হোসেন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। বলুন ভাই, কি বিষয়ে? ইকবাল জমাদার গলা খাকারি দিয়ে বললেন। আমার ছেলে আরবিন তো বাংলাদেশ সেনাবাহিনীর আইটি ও সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে, প্রাথমিকভাবে লেফটেন্যান্ট পদে। এখন কিছুদিনের মধ্যেই ওর সিলেটে পোস্টিং। সোহরাব হোসেন আনন্দিত হয়ে হাসি মুখে বললেন। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, ছেলে তো বেশ কীর্তি অর্জন করেছে। এখন তো অনেক বড় সম্মানের ব্যাপার। হ্যাঁ, তা তো বটে। বাবা মা হিসাবে আমাদের জন্য বিষয়টা খুবই গর্বের। এরকম ছেলে সৌভাগ্য করে কয়জন পায় বলেন? বুয়েট থেকে পড়াশোনা করে বেরিয়ে টাইগার আইটি বাংলাদেশ জব করলো কিছু বছর, তারপর সেখান থেকে স্বেচ্ছায় সমঝোতার মাধ্যমে অব্যাহত নিয়ে বাংলাদেশের সেনাবাহিনী আইটি ও সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লাই করলো। ওর পূর্ব অভিজ্ঞতা আর সিভি ভালো পর্যায়ে থাকার কারণে সহজেই চান্স পেয়েও গেল। ইতিমধ্যে ট্রেনিংও করে এসেছে কয়েক মাসে। তারপর তো এই 2-1 মাস বাসায় বসা, আর হুট করেই সুখবরটা আসলো। যদিও আমরা নিশ্চিন্ত ছিলাম, তবু আনন্দে একটু কমতি নেই। কিন্তু একটা বিষয় ভাবছি, বুঝলেন? কি বিষয়? আমি ভাবছিলাম ছেলেটার বিয়েটার পোস্টিংয়ের আগেই করিয়ে দিই। এত দূরে যাবে, ফিরবে কবে বলা যায় না। এর আগেও চাকরির জন্য কতগুলো বছর আমাদের থেকে দূরে ছিল। বিয়ে শাদির কথা এত বছরে বলে কয়ে করাতে পারিনি।
আরও? সোহরাব হোসেন স্নিগ্ধ হেসে জিজ্ঞাসা করলেন। তাই বলুন। তবে পাত্রীর খোঁজ করেছেন? ভালো পাত্রীর সন্ধান না পেলে আমাকে জানাতে পারেন। প্রফেশনাল ঘটক না হলেও জীবনে 2-1 বার ঘটকালি করা হয়েছে আত্মীয় স্বজনের জন্য। আপনার ছেলের জন্য না হয় খুঁজে দিলাম। ইকবাল জমাদার হালকা গলা ঝেড়ে বললেন। পাত্রীর খোঁজ পেয়েছি বটে। এক মেয়েকে বেশ মনে ধরেছে আমাদের ছেলের জন্য। কাকে? সোহরাব হোসেনের প্রশ্নে ইকবাল জমাদার সরাসরি বলেন। আপনার মেয়ে রিদিকে। এই কথায় ঘরের ভেতর মুহূর্তেই যেন এক ধরনের নীরবতা নেমে আসে। সোহরাব হোসেন চায়ের কাপ রাখতে চাচ্ছিলেন টি টেবিলের উপরে রাখা ট্রেতে। তার হাত থমকে গেল হঠাৎ। সোহরাব হোসেন একটু গম্ভীর হয়ে বলেন। জমাদার সাহেব, আপনার ছেলে তো খুব মেধাবী আর আপনি অনেক সম্মানী ব্যক্তি। তবে রিদি তো এখনও পড়াশোনা করছে। সে কি এই বিয়ের জন্য প্রস্তুত? এই প্রস্তাবটা আমি 5-10 বছর পরে হলেও দিতাম সোহরাব সাহেব। রিদি তো আমার স্টুডেন্ট। ওর মেধা আর ভদ্রতা আমি খুব ভালো করে জানি। আমার আর আমার গিন্নির আপনার মেয়েটিকে খুব পছন্দ হয়েছে আমাদের ছেলের জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভয়েস অফ জান্নাত চ্যানেলটিতে নিয়মিত আশিক সোনালিকার গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের প্রেরণা। ধন্যবাদ।